ধন্যবাদ সবাইকে। আমরা আজ আমাদের তথ্য ক্লাসের নগর পরিকল্পনায় সিন্ধু সভ্যতার শিল্প দর্শন বিশ্লেষণ করো এই প্রশ্নটি আমরা আজ আলোচনা করব এবং সরাসরি ব্যাখ্যা করব। প্রশ্ন থাকবে আপনাদের, নগর পরিকল্পনায় সিন্ধু সভ্যতার শিল্প দর্শন বিশ্লেষণ করুন। অর্থাৎ একটা নগরকে সুন্দরভাবে সাজাতে গেলে একটা পরিকল্পনা দরকার হয়। যে কোনো কাজ আপনি যদি করতে চান তাহলে তার আগে সে কাজটি সম্পন্ন করার পূর্বে আপনাকে একটা পরিকল্পনা তৈরি করতে হয়। সেই পরিকল্পনা এবং কাজটি সম্পূর্ণ করার জন্য শিল্পকলা অর্থাৎ শিল্পের প্রভাব কতটুকু, তার শিল্পের গুরুত্ব কতটুকু, সেটি আমাদের বিশ্লেষণ করতে হবে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে যে নগর ধ্বংসাবশেষ ও প্রত্ন নিদর্শন খুঁজে পাওয়া গেছে তাতে জানা গেল যে হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালিবঙ্গান ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। নগরসমূহের গঠনশৈলী দেখে ধারণা করা হয় এই সভ্যতার মানুষ গ্রামীণ জীবন পরিত্যাগ করে পরিকল্পিত নগর গড়ে তুলেছিল এবং সিন্ধু সভ্যতা ছিল তার সমকালীন মানব সভ্যতায় একটি উন্নত সভ্যতা। কেননা এই নগরসমূহের পরিকল্পনা দেখলে খুব স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে এই সভ্যতা নগরবাসী সুশৃঙ্খল এবং স্বাস্থ্যসম্মত নগরায়ন করার ব্যাপারে মনোযোগী ছিল। মহেঞ্জোদারো নগরসমূহ গড়ে উঠেছিল প্রায় 1 বর্গমাইল এলাকা জুড়ে, আর হরপ্পা নগরের সমতল ভূমির সীমা ছিল 2.5 মাইল। মহেঞ্জোদারো গড়ে উঠেছিল সিন্ধু নদের তীর ঘেঁষে। অন্যদিকে সিন্ধুর উপনদী হলো রাভি বা ইরাবতীর তীর গড়ে উঠেছিল হরপ্পা নগরী। দুটি নগরী মোটামুটি একই পরিকল্পনায় গড়ে উঠেছিল। উভয় নগরীর প্রধান দুই অংশে বিভক্ত ছিল। একটি অংশ ছিল অপেক্ষাকৃত উঁচু এবং সেখানে ছিল দুর্গ, বাকি অংশ ছিল নিচু। উচ্চ শ্রেণীর লোকেরা থাকতো দুর্গ এলাকায় এবং নিচু এলাকায় সাধারণ বা দরিদ্র মানুষের বসবাস ছিল। প্রকৃত শহর ছিল দুর্গের নিম্ন অঞ্চলে। নগরগুলোর বৈশিষ্ট্য, এই নগরগুলোর বৈশিষ্ট্য কেমন ছিল? রাস্তা ছিল, হরপ্পা, মহেঞ্জোদারো এবং কালিবঙ্গানের রাস্তাগুলো ছিল সোজা এবং বিস্তৃত এবং এটি ছিল উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম। এদিকে রাস্তা অন্যদিকে রাস্তার সঙ্গে সমকোণ সংযুক্ত। প্রধান রাস্তাগুলো ছিল 9 ফিট হতে 34 ফিট চওড়া। 5 ফিট চওড়া ছোট ছোট গলিপথ ছিল। নগরবাসীর সুবিধার্থে হরপ্পা ও মহেঞ্জোদারো নগরে রাস্তার পাশে সমান দূরত্বের ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছিল এবং রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে পথের পাশে তারা ডাস্টবিন তৈরি করেছিল এবং রাস্তার প্রান্তসীমার বাড়িঘর বৃত্তাকারে নির্মিত হতো। গৃহ নির্মাণ এবং দুর্গ স্থাপত্যকলাগুলো কেমন ছিল? সিন্ধু সভ্যতার বিভিন্ন আকৃতির বসতবাড়ির সন্ধান পাওয়া গেছে। নগরীর বেশিরভাগ বাড়ি পোড়া ইট দিয়ে নির্মিত ছিল। প্রত্যেকটি আবাস গৃহ প্রাচীর দিয়ে ঘেরা ছিল। আকার ভেদে 2 কক্ষ থেকে 5 কক্ষ বিশিষ্ট বাড়ির নিদর্শন আবিষ্কৃত হয়েছে। কোনো কোনো বাড়ি ছিল বহুতল বিশিষ্ট। বাড়িগুলিতে নানা আকারের কক্ষ, কুয়ো ও স্নানাগার থাকতো। এছাড়াও শয়ন কক্ষ, রান্নাঘর, তারপরে প্রক্ষালন কক্ষ, গুদামঘর ইত্যাদি থাকতো। বাড়ির পরিবেশ দরজা সাধারণত সড়কমুখী হতো। বাড়ির কক্ষগুলোতে আলো বাতাস আসার পর্যাপ্ত ব্যবস্থা ছিল। রান্নাঘর ও স্নানাগারের ধার ঘেঁষে ড্রেন তৈরি করা হতো। কেন? যাতে করে ধারণা করা যায় নগরবাসীর বিলাসবহুল বসবাস উপযোগী, পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত রাখার জন্য তাদের এলাকায় যে ময়লা আবর্জনা গুলো আছে সেগুলো পানির মাধ্যমে নিষ্কাশন করার জন্য তারা ড্রেন রাখতো এবং তাদের যে যাবতীয় বৃষ্টি পানি, ময়লা পানি সবগুলোই ড্রেন দিয়ে চলে যেত। এরপর বৃহৎ হল। সিন্ধু সভ্যতার বেশ কয়েকটি চমৎকার প্রাসাদের নিদর্শন পাওয়া গেছে। এর মধ্যে মহেঞ্জোদারোতে আবিষ্কৃত বৃহৎ হল অন্যতম। এই হলঘরটা আয়তন 80 বর্গফুট। হলঘরের ভিতরে বসার জায়গা হিসেবে সারি সারি বেঞ্চ পাতা ছিল এবং বেঞ্চগুলোর সামনে ছিল প্ল্যাটফর্ম। হলঘরের চারপাশে প্রশস্ত বারান্দা
ঐতিহাসিকদের ধারণা এটিকে হয়তো সভাগৃহ হিসেবে ব্যবহার করা হতো। তাছাড়া মহেঞ্জোদারোতে সবচেয়ে বড় 230 ফুট বা 78 ফুট আয়তনের প্রকাণ্ড অট্টালিকা আবিষ্কৃত হয়েছে। প্রাসাদটির চারপাশে ছিল পূর্ব দেওয়াল। বিশ্লেষকদের মধ্যে এটি ছিল শাসকদের বাসগৃহ। দুর্গ হরপ্পা মহেঞ্জোদারো একটি করে দুর্গ নির্মিত হয়েছিল। দুর্গ দুটির স্থাপত্যিক পরিকল্পনা ছিল একই রকম, অর্থাৎ দুইটা দুর্গের একইভাবে তৈরি করেছিল, একই পরিকল্পনায়। দুর্গের দৈর্ঘ্য ছিল 1200 ফুট এবং প্রশস্ত ছিল 600 ফুট। দুর্গের চারিদিকে কাদামাটি ও কাঁচা ইট দিয়ে পুরো করে 40 ফুট উচ্চ প্রতিরক্ষা দেওয়াল ছিল। এই প্রতিরক্ষা দেওয়াল দেওয়া হয়েছিল তাদের দুর্গ, তাদের প্রাসাদকে রক্ষা করার জন্য। দুর্গের বাইরের অংশ 4 ফুট পুরো পুরানো ইটের আরেকটি অতিরিক্ত দেওয়াল ছিল। চারপাশে নজরদারি করার জন্য তৈরি করা হয়েছিল সুউচ্চ পর্যবেক্ষণ ঘর। সেই পর্যবেক্ষণ ঘরে কারা থাকতো? যারা রাজ্যকে পাহারা দিত, রাজ্যকে রক্ষা করার জন্য যারা পাহারা দিত। এরপর তাদের শস্যাগার, অর্থাৎ যেখানে তারা শস্য সংরক্ষণ করে রাখতো, তাদের 1 বছর কিংবা 6 মাসের খাবার সংরক্ষণ করে রাখতো, সেটা হলো শস্যাগার। মহেঞ্জোদারো হরপ্পার দুর্গে একটি করে দুটো বৃহৎ শস্যাগার পাওয়া গেছে। হরপ্পার শস্যাগারটি ছিল বৃহত্তম, 169 ফুট দীর্ঘ এবং 135 ফুট প্রশস্ত। বৃহদায়তনের শস্যাগারটি 50 ফুট দীর্ঘ এবং 20 ফুট প্রশস্ত বিশিষ্ট বেশ কয়েকটি কক্ষে বিভক্ত করা হয়েছিল। সম্ভবত খাদ্যশস্য নদীপথে পরিবহনের সুবিধার্থে প্রত্যেকটি শস্যাগার নদীর কাছাকাছি অবস্থিত। বৃহৎ স্নানাগার, অর্থাৎ গোসলখানা, যেটা নবদুর্গের ঠিক মাথায় অবস্থিত মহেন্দ্রনগরের উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি বৃহৎ স্নানাগার। 180 ফুট দীর্ঘ এবং 108 ফুট প্রশস্ত বিশিষ্ট আয়তনের এই বৃহৎ স্নানাগার কেন্দ্রস্থলে সাঁতার কাটার উপযোগী 39 ফুট লম্বা ও 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর একটি জলধারার বা চৌবাচ্চা ছিল। এটি সংযুক্ত ছিল একটি কুয়োর সঙ্গে এবং ব্যবহৃত পানি ড্রেনের মাধ্যমে নিষ্কাশনের ব্যবস্থা ছিল। তো যে আগেই বলেছি যে আপনার তাদের প্রাসাদের ধার দিয়ে সব ড্রেন কাটা হতো, যাতে করে তাদের ময়লা পানি, তাদের বর্জ্য নিষ্কাশন করা যায়। স্নানাগারের দেয়ালে ছিল ইটের তৈরি এবং দেয়ালের গায়ে সুতি ও বিটুমিনের প্রলেপ দিয়ে পানি নিরোধের ব্যবস্থা করা হয়েছিল। স্নানাগারের চারপাশে ছিল বারান্দা এবং বারান্দার পেছনে 3 দিকে ছিল কক্ষ ও গ্যালারি। ধারণ করা হয় বর্তমানেও টিকে থাকা 5000 বছরের আগে নির্মিত এই স্নানাগারটি দ্বিতল ছিল এবং সেখানে অনেকগুলো কক্ষ ছিল। কেউ কেউ মনে করেন ধর্মীয় উদ্দেশ্যে স্নানাগারটি নির্মিত হয়েছিল। এই বিটুমিন দেওয়া হয় কিসের জন্য? যে পানি নিরোধকের জন্য। যেমন এখন আমরা যে গোসলখানাগুলো তৈরি করি টাইলস দেই, অথবা আপনার এই যে আপনার সিমেন্ট মাটি আপনার পানিতে মিশায় ওইটা সারা ওয়ালে দেওয়া যায়, আপনার করে না, যে বুক সমান করে আপনাদের ওটা দেওয়া হয়, কিন্তু তারা কিন্তু টাইলস বসায় না, তারা এটা দেয়। এই যে এটা গোলা বলে আপনার, এটা দেওয়ার ফলে কি হয় যে যখন পানি পড়ে ওখানে পানিটা টানে না, কিন্তু সাধারণ ওয়ালে যদি পানি পড়ে সেটা টেনে নেয়। কিন্তু পানি সরবরাহ পয় প্রণালী, হরপ্পা মহেন্দ্র নগরবাসীদের জন্য পানি সরবরাহের চমৎকার ব্যবস্থা ছিল। পথের ধারে অনেক কূপ খনন করা হতো, অনেক বাড়ির উঠানেও কূপ ছিল। বেশিরভাগ কূপ পাওয়া যায় গলিপথের ধারে। মহেঞ্জোদারোর চেয়ে হরপ্পাতে বেশি কূপ খননের নির্দেশন রয়েছে। বেশিরভাগ নগরের পয় প্রণালী ছিল উন্নত মানের। পয় নিষ্কাশনের জন্য মাটির নিচে ড্রেন বানানো হতো। নগরের প্রায় প্রতিটি বাড়িতে একটি করে স্নানাগার ও ময়লা পানি বের হওয়ার জন্য ড্রেনের ব্যবস্থা ছিল। এই ড্রেনগুলো প্রধান ড্রেন বা পয় প্রণালীর সঙ্গে যুক্ত ছিল। ড্রেনগুলো মাটির উপরে বা নিচে তৈরি হতো। ড্রেন তৈরি ব্যবহার করা হতো পোড়ামাটির ইট। ড্রেনের মুখ সংযুক্ত ছিল নদীর পথে। রাস্তার ভূগর্ভস্থ ড্রেন ছিল আধুনিক কালের মতো ম্যানহোল। নগরে এমন আধুনিক ধারণা অন্য কোনো প্রাচীন সভ্যতা দেখা যায়নি। এজন্যই এল বাসাম বলেছেন যে রোমান সভ্যতার পূর্বে অন্য কোনো প্রাচীন সভ্যতা এত পরিণত পয় প্রণালী ব্যবস্থা করতে পারেনি বা তাদের ছিল না। উপরে আলোচনার আপনারা ভূমিকাটা লিখবেন কিভাবে? সর্বশেষ যেটা ভূমিকা আপনারা লিখবেন যে পরিশেষে বলা যায় যে, অথবা উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে
তাদের রাজপ্রাসাদ, দুর্গ এবং বৃহৎ সেনাগার, নগর পরিকল্পনার চিন্তা ভাবনার উপর নির্ভর করে বলা যায় যে, বা ভিত্তি করে বলা যায় যে, তাদের নগর পরিকল্পনা ছিল অত্যাধিক সুপরিকল্পিত এবং শিল্প দর্শন ভিত্তিক, যার ফলে তাদের নগর পরিকল্পনা বিশ্বের দরবারে ফুটে উঠেছিল। এইটুক আপনারা উপসংহার হিসাবে লিখে দেবেন, নিজেরা তৈরি করে। পরিশেষে বলা যায় যে, নগর পরিকল্পনায় সিন্ধু সভ্যতার অগ্রগতি অত্যাধিক এবং তাদের সুন্দর নগর পরিকল্পনা শিল্প দর্শন ব্যবহারের ফলে তাদের নগর পরিকল্পনা, তাদের নগরগুলো আরো বিশ্বের দরবারে বেশি উন্নতি সাধন করেছে বা পরিচিতি লাভ করেছে। এরকম সুন্দর করে এটা লিখে দেবেন। তাহলে আমরা মূল আলোচনাটা শুনলাম। আমাদের আজ প্রশ্নের মূল আলোচনাটা ছিল কি, যে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা, অর্থাৎ নগর পরিকল্পনায় সিন্ধু সভ্যতার শিল্প দর্শন তুলে ধরবে। নগর পরিকল্পনা করতে হলে আপনার কি কি বিষয় লাগবে এবং সিন্ধু সভ্যতার শিল্প কলা যে ছিল তার অবদান কতটুকু, সেটাই আপনাদের আলোচনা করতে হবে। শীটটি যখন পাবেন তখন অবশ্যই এটা সুন্দর করে আলোচনা করবেন এবং আয়ত্ত করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।